ভাগ্যিস ভাগ্যিস জ্বর হয়েছিল, তাই তো আপনার দেখা পেলুম। কিন্তু সম্পর্কে আমি বড় যা হই মেজবউ। শুনেছি মেষ ঠাকুরপো এর চেয়ে ঢের ছোট। আপনি হুকুম করলে তো বসতেই হবে। কিন্তু আজ যাই দিদি, ওর আসবার সময় হয়ে গেছে। আমার ভাগ্য খুব সুপর্ণ, এতকাল পরে মেজ বউ নিজেই আমাকে দেখতে এসেছিলেন। শুনেছি মেজ বউয়ের বড় গুমর, উনি বাড়ি ছেড়ে কোথাও যান না। আজ পর্যন্ত দুগাছা চুড়ি ছাড়া আর গড়িয়ে দিতে পারলি কি বাবা? টাকার জোর বড় জোর, জুতো মারবো। আর দিদি, আপনার কত শিক্ষা দীক্ষা, কত লেখাপড়া, আর আমি তো পাড়া গাঁয়ের। এত বড় স্পর্ধা? পাজি নোয়াচ্ছার ছোট লোকের মেয়ে। তোর ন্যাড়া মাথায় ঘোল ঢেলে গাধায় চড়িয়ে গায়ে বার করে দিতে পারি, জানিস? শোনো, কাল যদি না ওই বিপিনের বউ এসে তোমার পা টেপে, তো আমি লাটু চৌধুরীর ছেলে নই, বুঝলে? নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প হরিলক্ষ্মীর দ্বিতীয় পর্ব। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারি আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প হরিলক্ষ্মী। গল্প পাঠে আমি অর্পিতা। দ্বিতীয় পক্ষের যুবতী স্ত্রীর দেহরক্ষার জন্য শিবচরণ কেবলমাত্র নিজের প্রাণ দেওয়া ছাড়া আর সমস্তই দিতে পারত। হরিলক্ষ্মীর শরীর কিছুতেই বেল পুড়ে সারতে চাইল না। তখন ডাক্তার পরামর্শ দিলেন হাওয়া বদল করার। শিবচরণ 15.5 আনার মর্যাদা মতো ঘটা করে হাওয়া বদলানোর আয়োজন করল। যাত্রার শুভ দিনে বাড়িতে গ্রামের লোকের ঢেউ বাড়ির উঠোনে যেন আচার খেয়ে পড়ল। এলো না কেবল বিপিন ও তার বউ। শিবচরণ বাইরে দাঁড়িয়ে মুখে যা এলো তাই বলতে লাগলো। এমনকি ভেতর ঘর থেকে পিসিমাও তেতে পুড়ে গালাগাল পারতে লাগলো। ও মুখপুরীর কাণ্ড কারখানা দেখো না, দেখো, ঢং দেখলে আর বাঁচি না। বজ্জাত মেয়ে ছেলে একটা, এমন ভাব দেখায় যেন কি না কি। আর চোখে মুখে কথা, চোখে মুখে কথা। আজ ওই বজ্জাত মেয়ে ছেলের জন্যই আমার সতী লক্ষ্মী বৌমার এই অবস্থা। মা গো মা, ওই মেয়ে ছেলের মুখ আমার দেখতে ঘেন্না করে, ঘেন্না করে। গ্রামের লোকজনের মধ্যে যারা তোষামতিতে ওস্তাদ, তারাও বিপিনদের বাজে কথা বলতে ছাড়ল না। এমনকি পিসিমা চিৎকারের সীমা বাড়তে ঘরে মেয়ে বউয়ের সংখ্যাও পিলপিল করে বাড়তে লাগলো। কিন্তু এত গোলযোগের মধ্যেও কিচ্ছুটি বলল না শুধু হরিলক্ষ্মী। মেজ বউয়ের প্রতি তার ক্ষোভ ও অভিমানের মাত্রা কারোর থেকে কিছু কম ছিল না। সে মনে মনে বলতে লাগলো, আমার স্বামী যতই অন্যায় করে থাকুক, আমি নিজে তো কিছু করিনি, তাহলে কেন? পাড়ার মেয়ে বউদের চিৎকার চেঁচামেচিতে গলা মেলাতে ঘেন্না করছিল হরিলক্ষ্মীর। যাবার পথে পালকির দরজা ফাঁক করে লক্ষ্মী উৎসুক চোখে বিপিনের জীর্ণ ঘরের জানলার দিকে চেয়ে রইল। কিন্তু কারোরও ছায়াটুকুও তার চোখে পড়ল না। কাশিতে আগে থেকেই বাড়ি ঠিক করা হয়েছিল। সেখানকার জলবাতাসের গুণে নষ্ট স্বাস্থ্য ফিরে পেতে লক্ষ্মীর বিলম্ব হলো না। মাস চারেক পরে সে যখন ফিরে আসলো, তার দেহের কান্তি দেখে গ্রামের মেয়েদের গোপনের ঈর্ষার আর অবধি রইল না। শীতকাল প্রায় এসেই পড়েছে। দুপুরবেলায় মেজ বউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের গলাবন্ধ বুনছিল।
কিছুটা দূরে বসে খেলা করছিল তার ছেলে। সেই দেখতে পেয়ে চেঁচিয়ে বলে উঠল, মা, ও মা, ওই তো জেঠিমা এসেছে। মেজ বউ হাতের কাজ ফেলে তাড়াতাড়ি একটা নমস্কার করে নিয়ে আসন পেতে দিল। স্মিত মুখে প্রশ্ন করল, শরীর নিরাময় হয়েছে দিদি? লক্ষ্মী বলল, হ্যাঁ হয়েছে, কিন্তু নাও হতে পারত। আমি নাও ফিরতে পারতাম, অথচ যাবার সময় একটিবার খোঁজও নিলে না। সমস্তটা পথ তোমার জানলার পানে চেয়ে চেয়ে গেলাম, একবার ছায়াটুকুও চোখে পড়ল না। রোগা বোন চলে যাচ্ছে, একটুখানি মায়াও কি হলো না মেজ বউ? এমন পাষাণ তুমি। মেজ বউয়ের চোখ জলে ছলছল করে আসলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। লক্ষ্মী বলল, আমার যাই দোষ থাকুক মেজ বউ, তবে তোমার মতো কঠিন প্রাণ আমার নয়। ভগবান না করুন, কিন্তু অমন সময় আমি তোমাকে না দেখে থাকতে পারতাম না। মেজ বউ এই অভিযোগের কোনো জবাব দিল না, নিরুত্তরেই দাঁড়িয়ে রইল। লক্ষ্মী আগে কখনো এ বাড়িতে আসেনি, আজই প্রথম। সে ঘরগুলি ঘুরে ফিরে দেখতে লাগলো। বোধহয় 100 বছরের জরাজীর্ণ বাড়ি। তিনখানি ঘর কোনো মতে বাস করার মতো উপযোগী হয়ে রয়েছে। গরিবের বাড়ি, জিনিসপত্র প্রায় নেই বললেই চলে। ঘরে চুন বালি সব খসে খসে পড়ছে, সারানোর সামর্থ্যও নেই। তবুও কোথাও এতটুকু অপরিষ্কার ভাব নেই। খাট বিছানা কিছুই নেই, মাটিতে সেলাই করা তোশক পাতা, তার উপরে বিছানো সস্তার চাদর। দেওয়ালে 2-4খানি দেবদেবীর ছবি টাঙানো আছে, আর আছে মেজ বউয়ের হাতে নানাবিধি শিল্পকর্ম। অধিকাংশই পশম ও সুতোর কাজ, তবে সেগুলো কোনো লাল ঠোঁটওয়ালা সবুজ রঙের টিয়া পাখি অথবা 5 রঙা বেড়ালের মূর্তি নয়। মূল্যবান ফ্রেমে আটা লাল, নীল, বেগুনি, ধূসর পাংশুটে নানা বিচিত্র রঙের সমাবেশে পশমে বোনা ওয়েলকাম, আসুন বসুন অথবা বানান ভুল গীতার শ্লোকার্ধও নয়। লক্ষ্মী সবিস্ময়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ওটা কার ছবি মেজ বউ? কেমন যেন চেনা চেনা ঠেকছে। মেজ বউ সলজ্জে হেসে বলল, ওটা ওটা তিলক মহারাজের ছবি। দেখে বনবার চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু কিছুই হয়নি। এই কথা বলে সম্মুখে দেওয়ালে টাঙানো মহাভারতের কৌস্তব মহাবীর তিলকের ছবি আঙুল দিয়ে দেখিয়ে দিল। লক্ষ্মী বহুক্ষণ সেদিকে চেয়ে থেকে আস্তে আস্তে বলল, ও, চিনতে পারিনি, কিন্তু সে আমারই দোষ মেজ বউ, তোমার নয়। আমাকে আমাকে শেখাবে ভাই, এই বিদ্যে যদি শিখতে পারি তো তোমাকে গুরু বলে মানতে আমার কোনো আপত্তি নেই। মেজ বউ হাসতে লাগলো। সেদিন ঘন্টা 3-4 পরে বিকেলে যখন লক্ষ্মী বাড়ি ফিরে গেল, তখন এই কথাই স্থির করে গেল যে কলা শিল্প শিখতে কাল থেকে সে রোজ এই বাড়িতে আসবে। আসতেও লাগলো, কিন্তু 10-15 দিনেই স্পষ্ট বুঝতে পারল এই বিদ্যে শুধু কঠিন নয়, অর্জন করতেও বহুদিন সময় লাগবে। একদিন লক্ষ্মী বলে উঠল, কই মেজ বউ, তুমি আমাকে যত্ন করে শেখাওই না। ঢের সময় লাগবে দিদি, তার চেয়ে বরঞ্চ আপনি আপনি অন্য সব বোনা শিখুন না। লক্ষ্মী মনে মনে রাগ করল, কিন্তু তা গোপন রেখে জিজ্ঞেস করল, তা তোমার শিখতে কতদিন সময় লেগেছিল মেজ বউ? আমার? আসলে আমাকে তো কেউ শেখায়নি দিদি, ওই নিজের চেষ্টাতেই একটু একটু করে। সেই জন্যই, নইলে পরের কাছে শিখতে গেলে তোমারও সময়ের হিসেব থাকতো। লক্ষ্মী মুখে যাই বলুক, মনে মনে নিঃসন্দেহে অনুভব করেছিল মেধা ও তীক্ষ্ণ বুদ্ধিতে এই মেজ বউয়ের কাছে সে দাঁড়াতেই পারে না। আজ তার শিক্ষার কাজ বেশি দূর এগোলো না।
এবং যথাসময়ের অনেক আগেই ছুঁচ সুতো প্যাটার্ন গুটিয়ে নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন সে আর আসলো না এবং এতদিন একটানা আস্তে আস্তে এই প্রথম সে বিরতি দিল। দিন চারেক পরে আবার একদিন হরিলক্ষ্মী তার ছুঁচ সুতোর বাক্স হাতে করে বিপিনদের বাড়িতে হাজির হলো। মেজবউ তখন তার ছেলেকে রামায়ণের ছবি দেখিয়ে দেখিয়ে গল্প বলছিল। বড় যাকে দেখে সসম্ভ্রমে উঠে আসন পেতে দিল। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, দিদি, আপনি 2-3 দিন আসেননি? আপনার শরীর ভালো ছিল না বুঝি? না, এমনিই আমি 5-6 দিন আসতে পারিনি। ও, 5-6 দিন আসেননি? তাই হবে বোধ হয়। ঠিক আছে, তাহলে আজ 2 ঘন্টা বেশি থেকে কামাইটা পুষিয়ে নেওয়া চাই। কিন্তু আমার অসুখী যদি করে থাকতো মেজবউ, তোমার তো একবার খোঁজ করা উচিত ছিল, তাই নাকি? হ্যাঁ, উচিত তো নিশ্চয়ই ছিল দিদি, কিন্তু সংসারে এত কাজ আর আমি একলা মানুষ, কাকেই বা পাঠাই বলুন। কিন্তু আমার যে অপরাধ হয়েছে তা স্বীকার করছি দিদি। লক্ষ্মী মনে মনে খুশি হলো। এই কয়দিন সে ভীষণ অভিমান করেছিল, তাই আসেনি। অথচ তার দিনরাত মনে হয়েছে এই যায় এই যায়। একমাত্র এই মেজবউ ছাড়া বাড়িতে কেন, সারা গ্রামের মধ্যেও আর কেউ নেই যার সাথে সে মন খুলে মিশতে পারে। ছেলে নিজের মনে ছবি দেখছিল। হরিলক্ষ্মী তাকে ডেকে বলল, নিখিল, একবার কাছে এসো তো বাবা। সে কাছে আসলে লক্ষ্মী বাক্স খুলে একগাছি সরু সোনার হার তার গলায় পরিয়ে দিয়ে বলল, যাও, এবার তুমি খেলা করোগে। মেজ বউয়ের মুখ গম্ভীর হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, দিদি, আপনি কি ওটা ওকে দিলেন নাকি? হ্যাঁ, দিলাম বই কি। আপনি দিলেই বা ও নেবে কেন? লক্ষ্মী অপ্রতিভ হয়ে উঠল। ছি, জ্যাঠাইমা কি একটা হাড়ও দিতে পারে না মেজবউ? তা জানি নে দিদি, কিন্তু এ কথা নিশ্চয়ই জানি মা হয়ে আমি নিতে দিতে পারি নে। নিখিল, ওটা খুলে তোমার জ্যাঠাইমাকে দিয়ে দাও। দিদি, আমরা গরিব, কিন্তু ভিখিরি নই। কোনো একটা দামি জিনিস হঠাৎ পাওয়া গেল বলেই দুহাত পেতে নেব, তা করি নে। লক্ষ্মী চুপ করে বসে রইল। আজও তার মনে হতে লাগলো, পৃথিবী, দ্বিধা হও। যাবার সময় সে খালি বলল, কিন্তু এ কথা তোমার ভাসুরের কানে যাবে মেজবউ। তার অনেক কথাই আমার কানে আসে, আমার একটা কথা তার কানে গেলে কান অপবিত্র হবে না। বেশ, পরীক্ষা করে দেখলেই হবে। তবে আমাকে খামোখা অপমান করার দরকার ছিল না মেজবউ, আমিও শাস্তি দিতে জানি। ছি ছি, এ আপনার রাগের কথা। নইলে আমি যে আপনাকে অপমান করিনি, শুধু আমার স্বামীকে খামোখা অপমান করতে আপনাকে দিইনি। এ বুঝবার শিক্ষা আপনার আছে। তা আছে, নেই শুধু তোমাদের পাড়াগাঁয়ে মেয়েদের সঙ্গে কোঁদল করবার শিক্ষা। মেজবউ এই কুটুক্তির কোনো জবাব দিল না, বরঞ্চ সে চুপ করে রইল। লক্ষ্মী যেতে যেতে বলল, ওই হারটুকুর দাম যাই হোক, ছেলেটাকে স্নেহবশেই দিয়েছিলাম, তোমার স্বামীর দুঃখ দূর হবে ভেবে দিইনি। মেজবউ, বড়লোক মাত্রই গরিবকে শুধু অপমান করে বেড়ায়, এইটুকুই কেবল শিখে রেখেছ। ভালোবাসতেও যে পারে, এ তুমি শেখোনি। শেখাটা দরকার, আর বোঝাটাও দরকার। আর যখন তুমি বুঝতে পারবে, তখন কিন্তু গিয়ে আবার হাতে পায়ে পড়ো না। এর উত্তরে মেজবউ শুধু একটু মুচকি হেসে বলল, না দিদি, সে ভয় তোমাকে করতে হবে না। বন্যার চাপে মাটির বাঁধ যখন ভাঙতে শুরু করে, তখন তার প্রথম অবস্থা দেখে বোঝা যায় না যে অবিশ্রান্ত জলপ্রবাহ এত অল্পকালের মধ্যেই ভাঙনটাকে এমন ভয়াবহ এবং সুবিশাল করে তুলবে। ঠিক এমনই হলো হরিলক্ষ্মীর।
স্বামীর কাছে বিপিন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের কথাগুলো যখন তার শেষ হলো, তখন তার পরিণাম কল্পনা করে সে নিজেই ভয় পেল। মিথ্যে বলা তার স্বভাব নয়, বলতেও তার শিক্ষা ও মর্যাদায় বাঁধে। কিন্তু দুর্নিবাদ জলস্রোতের মতো যে সকল বাক্য আপন ঝোঁকেই তার মুখ দিয়ে ঠেলে বের হয়ে আসলো, তার অনেকগুলোই যে সত্যি নয় তা সে নিজেই বুঝতে পারল। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপারে সে এখনও অবধি অজ্ঞাত ছিল, সেটা সে নিজেও বুঝল, আর সেটা হলো তার স্বামীর স্বভাব। সে যেমন নিষ্ঠুর, তেমনই প্রতিহিংসা পরায়ণ এবং তেমনই বর্বর। মানুষকে আঘাত করবার, দুঃখ দেবার, অত্যাচার করবার শেষ সীমা যে কোথায় তা সে জানতই না। কিন্তু আজ শিবচরণ কোনো আস্ফলন করল না। সব কথা শুনে কেবলমাত্র বলল, আচ্ছা এই কথা, ঠিক আছে, মাস ছয়েক পরে দেখে নিও, তবে বছর ঘুরবে না এটা বলে দিতে পারি। অপমান ও লাঞ্ছনার জ্বালা হরিলক্ষ্মীর অন্তরটা জ্বলে যাচ্ছিল। বিপিনের স্ত্রীর ভালোরূপ শাস্তি হোক, সে সেটা চেয়েছিল। কিন্তু শিবচরণ বাইরে চলে গেলে তার মনের মধ্যে স্বামীর কথাগুলো বারবার ঘুরপাক খেতে লাগলো। তার বারবার মনে হতে লাগলো, না না, যেটা হলো সেটা ঠিক হলো না, একদমই ঠিক হলো না। দিন কয়েক পরে কি একটা কথার প্রসঙ্গে হরিলক্ষ্মী হাসি মুখে তার স্বামীকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, বলছি ওদের সম্বন্ধে কিছু ভাবলে নাকি? কাদের নিয়ে? কেন, বিপিন ঠাকুরদের নিয়ে। কী বা করবো, আর আমি কী বা করতে পারি? আমি সামান্য ব্যক্তি বই তো, আর কিছু না। এ আবার তোমার কেমন ধারা কথা গো? তা নয় তো কি, মেজ বউ তো তাই বলে থাকে কি না, রাজত্বটা তো আর বড় ঠাকুরের নয়, ইংরেজ গভর্নমেন্টের। এই তো তার কথার ছিঁড়ি। হরিলক্ষ্মী বলে উঠল, ও এইসব বলেছে নাকি? কিন্তু আচ্ছা। কি আচ্ছা? হরিলক্ষ্মী একটুখানি সন্দেহ প্রকাশ করে বলল, কিন্তু মেজ বউ তো ওরকম কথা বড় একটা বলে না। আসলে ভয়ানক চালাক কি না? অনেকে আবার বাড়িও হয়তো তোমার কাছে বলে যায়। সে আশ্চর্য নয়, তবে কি না কথাটা তো আমি নিজের কানেই শুনেছি। হরিলক্ষ্মী বিশ্বাস করতে পারল না। কিন্তু তখনকার মতো স্বামীর মন রাখার জন্য সে রেগে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলে উঠল, বলো কি গো, এত বড় অহংকার! আমাকে না হয় যা খুশি বলেছে, কিন্তু কিন্তু ভাসুর বলে তোমার তো একটা সম্মান থাকা দরকার নাকি? হ্যাঁ, হিঁদুর ঘরের পাঁচজন তো তাই মনে করে। লেখাপড়া জানা বিদ্যান মেয়ে মানুষ কি না, তাই এত দেমাক। তবে আমাকে অপমান করে পার আছে, কিন্তু কিন্তু তোমাকে অপমান করে কারো রক্ষে নেই। আচ্ছা শোনো, এই সদরে একটু জরুরি কাজ আছে, আমি চললাম। এই বলে শিবচরণ বের হয়ে গেল। কথাটা যেরকম করে হরিলক্ষ্মীর পারবার ইচ্ছে ছিল তা হলো না, বরঞ্চ উল্টোটা হয়ে গেল। ওদিকে সদরে গিয়ে শিবচরণ বিপিনকে ডেকে এনে বলে উঠল, এই যে 5-7 বছর ধরে তোমাকে বলে আসছি বিপিন, ওই গোয়াল ঘরটা তোমরা সরাও। শোবার ঘরে যে আমি আর টিকতে পারি নে। কথাটা কি তুমি কান দেবে না বলে ঠিক করেছো নাকি? বিপিন অবাক হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ কই, আমি তো একবারও শুনিনি বদ্দা। শোনোনি? অন্তত 10 বার করে আমি নিজের মুখে তোমাকে বলেছি। তোমার মনে না থাকলে ক্ষতি হয় না, কিন্তু এত বড় জমিদারি যাকে শাসন করতে হয় তার কথা ভুলে গেলে চলে না। আচ্ছা যাই হোক, তোমার আপনার তো একটা আক্কেল থাকা উচিত যে পরের জায়গায় নিজের গোয়াল ঘর রাখা কতদিন চলে। কালকেই ওটা সরিয়ে ফেলোগে, আমার আর সুবিধে হবে না। এই তো কথাটা তোমাকে শেষবারের মতো জানিয়ে দিলাম। বিপিনের মুখ দিয়ে এমনিতেই কথা বের হয় না, তার উপর আচমকা এই প্রস্তাবের সামনে দাঁড়িয়ে সে যে ঠিক কী বলবে আর কী করবে
সে নিজেই বুঝে উঠতে পারল না। তার বাপ ঠাকুরদার আমল থেকে এই গোয়াল ঘরটাকে সে নিজেদের বলেই জানে, তা অন্যের এত বড় মিথ্যের অভিযোগের জন্য আজ ধূলিসাৎ হয়ে যাবে। তবুও বিপিন একটা প্রতিবাদ পর্যন্ত করল না। নীরবে সে বাড়ি ফিরে আসলো। মেজ বউ সবটা শুনে বলল, কিন্তু রাজার আদালত তো আছে। বিপিন চুপ। সে যতই ভালো মানুষ হোক, এ কথা সেও জানত ইংরেজ রাজার ঘরের সুবিশাল দরজা যতই সবার জন্য খোলা থাক, সে সকলের মধ্যে গরিবের প্রবেশ করা কোনো মতেই সম্ভব নয়। এবং হলোও তাই। পরের দিন বড়বাবুর লোক এসে বিপিনের পুরনো ও জীর্ণ গোয়ালঘর ভেঙে লম্বা পাঁচির টেনে দিল। বিপিন থানায় গিয়ে খবর দিয়ে আসলো, কিন্তু আশ্চর্য এই যে শিবচরণের পুরাতন ইটের নতুন পাঁচির যতক্ষণ না সম্পূর্ণ হলো, ততক্ষণ পর্যন্ত একটা রাঙা পাগড়িকেও কাছে পিঠে কোথাও দেখা গেল না। বিপিনের স্ত্রী হাতের চুড়ি বেচে আদালতে নালিশ করল, কিন্তু তাতে তার শুধু গয়নাটাই গেল, কাজের কাজ কিছুই হলো না। বিপিনের পিসিমা সম্পর্কীয় একজন শুভানুধ্যায়িনী এই বিপদে হরিলক্ষ্মীর কাছে গিয়ে পায়ে পড়তে বিপিনের স্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন। তাতে নাকি সে জবাব দিয়েছিল, বাঘের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আর কি লাভ পিসিমা, প্রাণ যা যাবার তা যাবে, কেবলমাত্র অপমানটাই উপরি পাওনা হবে। এই কথা হরিলক্ষ্মীর কানে এসে পৌঁছলে সে চুপ করে রইল, কিন্তু একটা উত্তর দেবার চেষ্টা পর্যন্ত করল না। পশ্চিম থেকে ফিরে আসা অবধি শরীর তার কোনো দিনই সম্পূর্ণ সুস্থ ছিল না। এই ঘটনার মাসখানেকের মধ্যে হরিলক্ষ্মী আবার জ্বরে পড়ল। কিছুকাল গ্রামেই চিকিৎসা চলল, কিন্তু ফল যখন হলো না, তখন ডাক্তারের উপদেশে আবার তাকে বিদেশ যাত্রার জন্য প্রস্তুত হতে হলো। নানাবিধি কাজের জন্য এবার শিবচরণ সঙ্গে যেতে পারল না। সে বাড়িতেই রয়ে গেল। যাবার সময় হরিলক্ষ্মী স্বামীকে একটা কথা বলবার জন্য মনে মনে ছটপট করতে লাগলো, কিন্তু মুখ ফুটে কোনো মতেই সে এই লোকটির সম্মুখে সে কথা উচ্চারণ করতে পারল না। তার কেবলই মনে হতে লাগলো, এ অনুরোধ বৃথা, এর অর্থ সে বুঝবে না। আজ আমি গল্পটি এখানেই শেষ করছি। আশা করি হরিলক্ষ্মী গল্পটির দ্বিতীয় পর্ব আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে হরিলক্ষ্মী গল্পটির একদম অন্তিম পর্বের সঙ্গে। ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং এই রকম ভালো ভালো গল্প শুনতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।